বেলায়েত, আমরা কথা শুনছিলাম আসিফ নজরুলের, এবং তিনি স্পষ্টভাবেই কিন্তু বলছিলেন যে যে বিষয়গুলো থেকে আমাদের আজকের এই গণ অভ্যুত্থান, শোষণ, দমন সব কিছুর কারণেই তো আজকে এই বিষয়গুলো ঘটেছে। কিন্তু এখন এই গণ অভ্যুত্থানের পরে যদি এই বিষয়গুলো যদি ছাত্ররা কিংবা এই পরে যদি হয়, তাহলে এই বিষয়টা তো আসলে এর সাথে যায় না। ঠিক সেই বিষয়টা যেন না হয় তার জন্য কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। কিন্তু আমরা যেই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করছিলাম যে বারবারই কিন্তু এই গণ অভ্যুত্থানের কথা অবশ্যই ফিরে আসবে। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে 5 আগস্ট গণ অভ্যুত্থান কিভাবে লেখা হতে পারে? এটি তো একটি বড় বিষয় যে আসলে বাংলাদেশের ইতিহাস এই আন্দোলনকে কিভাবে স্মরণ করবে। আপনি জানেন যে মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক সাহিত্য হয়েছে, কবিতা হয়েছে, গান হয়েছে, অনেক উপন্যাস হয়েছে, অনেক ইতিহাস লেখা হয়েছে। নিশ্চয়ই বাংলাদেশের পরবর্তী প্রজন্মকে এই গণ অভ্যুত্থানের কথা জানাতে হলে এটি নিয়ে কবিতা লেখা হবে। এরই মধ্যে আবু সাইদকে নিয়ে কবিতা আমি দেখেছি, বা এর মধ্যে অনেক সাহিত্যকর্ম আমি দেখেছি, অনেক কবিতা, গদ্য, পদ্য লেখা হয়েছে, নতুন নতুন গান হয়েছে। এবং ইতিহাসবিদরা এই সময়গুলোর কথা লিখে রাখবেন, সাংবাদিকদের কলাম থেকে এই কথাগুলো ইতিহাসের স্বাক্ষর হয়ে থাকবে, যেটি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যাবে। সেটা যে কোনোভাবেই যেতে পারে, সেটা বিভিন্ন বইয়ের মাধ্যমে যাবে, বিভিন্ন টিভি নাটকের মাধ্যমে যাবে, হয়তো টিভি সিনেমার মাধ্যমে যাবে, বা যে মঞ্চ নাটক হয় সেই নাটকের মাধ্যমে যাবে, কিংবা কবিতা আবৃত্তির যেসব প্রযোজনা হয় সেই প্রযোজনার মাধ্যমে যাবে, অথবা পাঠ্যপুস্তকে হয়তো এই বিষয়গুলো ঠাঁই পাবে বলে আমরা মনে করি। কারণ ইতিপূর্বে বাংলাদেশের যেই 52-এর ভাষা আন্দোলন কিংবা 71-এর মুক্তিযুদ্ধ, সেই বিষয়গুলোকে আমরা কোত্থেকে জেনেছি? আমরা তো বই পড়ে জেনেছি, বা সেটা নিয়ে অনেক ধরনের প্রামাণ্যচিত্র হয়েছে, সেই জায়গাগুলো থেকে জেনেছি। অনেক ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়, সেই সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে আমরা জেনেছি। সব মিলিয়ে এই গণ অভ্যুত্থানকে নিয়ে যারা এই আন্দোলনে নিহত হয়েছেন তাদেরকে জাতি নানাভাবেই স্মরণ করবে, তাদেরকে নিয়ে ইতিহাস রচিত হবে। যারা সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে নিয়ে অনেক গল্প, কবিতা হবে। জাতি তাদেরকে পরবর্তী প্রজন্মের কাছে, যেই প্রজন্মটি এই আন্দোলন হয়তো আজকে সে ছোট, আজকে সে বাচ্চা, সে হয়তো অনুধাবন করতে পারছে না যে আসলে দেশে কি হয়েছে, বা আগামীকালকে যে শিশুটি জন্মগ্রহণ করবে সে হয়তো তারও তো জানতে হবে যে 2024 সালের 5 আগস্ট কি হয়েছিল। সেই জিনিসটা তার কাছে যাবে অবশ্যই গল্প, কবিতার সাহিত্যে। তবে এই গল্প, কবিতার সাহিত্য তখনই সুন্দর হবে আজকের দিনটিকে আমরা যদি সুন্দর রাখি, যেটি বারবারই অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন যে আসলে এখন তো লুটপাটের সময় নয়। কারণ আমরা লুটপাটহীন একটি বাংলাদেশ চেয়েছি, আমরা স্বাধীনতা চেয়েছি। সেই জায়গা থেকে এখন যদি আমরা বিভিন্ন স্থাপনা ধ্বংস করি, বিভিন্ন মানুষের ঘরবাড়ি লুট করা হয়, এটি আসলে তাহলে আর এই আন্দোলনের, এই অভ্যুত্থানের কি প্রয়োজন ছিল যদি এই কাজগুলোই করা হয়, এই ধ্বংসযজ্ঞ যদি চালানো হয়? তো সেই জায়গা থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে প্রত্যেকটা জায়গায়। যেই ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যারা নিশ্চিত মৃত্যুর সম্ভাবনা থাকার পরও যারা সাহস নিয়ে রাজপথে দাঁড়িয়েছে, তাদেরকে এখন আসলে পাহারা দিতে হবে। যে কোনো সংখ্যালঘুর বাড়িতে যদি হামলা হয়, কারো প্রতি যদি কোনো অন্যায় অবিচার হয় সেই জায়গাগুলোতে, কারণ আমরা একটি শান্তি এবং শৃঙ্খলামুক্ত বাংলাদেশ চেয়েছি, এটি শোষণমুক্ত বাংলাদেশ চেয়েছি, এটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছি। যদি আমাদের দ্বারাই সেই কাজগুলো হয় তাহলে এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা আর হবে না। তবে আপনি যেটি বলছিলেন ইতিহাস কীভাবে স্মরণ করবে, ইতিহাস তখনই সুন্দর হবে যখন এই আন্দোলনের পরিবেশটা শেষ পর্যন্ত সুন্দর থাকে, এবং শেষ পর্যন্ত যেই উদ্দেশ্য নিয়ে আসলে এই আন্দোলন হয়েছে এবং যেই বাংলাদেশ আসলে এই ছাত্ররা দেখতে চায়, সেই বাংলাদেশ যদি ধীরে ধীরে সেদিকে যদি এগিয়ে যায়, তাহলেই নিশ্চয়ই এই আন্দোলনকে সেভাবে মানুষ সবাই স্মরণ করবে এবং সেই চোখে দেখবে। বেলায়েত, একটা বিষয় কি আসলে আপনার কাছে খুব নজর কেড়েছে কিনা, যে এবারের আন্দোলনে আমরা সবথেকে বেশি যে জিনিসটা লক্ষ্য করেছি, যে শুরুতে তো ছাত্র আন্দোলন শুরু হলো, আমরা দেখলাম যে ছোট ছোট কখনো আন্দোলন হতো, শাহবাগে তারা অবস্থান কর্মসূচি করতো, 3 ঘন্টা 4 ঘন্টা সড়ক অবরোধ করে রাখতেন, তারপরে তারা আবার নিজেদের জায়গায় ফিরে যেতেন। কিন্তু আন্দোলনের যেই বিস্তার, একটা সময় এখানে সাধারণ মানুষের সম্পৃক্ততা, হয়তো সবাই সেভাবে সম্পৃক্ত হতে পারছিলেন না, সশরীরে পারছিলেন না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা বিভিন্ন মাধ্যমে কিন্তু ওরা এই সম্পৃক্ত যে হয়েছেন, এই বার্তা তারা বিভিন্নভাবে দিচ্ছিলেন। এই পুরো জায়গাটাই এই ছাত্র আন্দোলনে, আগের আন্দোলনগুলো নিশ্চয়ই আমরা সচক্ষে দেখতে পাইনি, কিন্তু আমরা যতটুকু পড়েছি, জেনেছি, মূল পার্থক্যটা আপনার কাছে কি মনে হয়েছে এবারে ছাত্র আন্দোলনে?
পার্থক্যটা আসলে যেহেতু আমরা সরাসরি 90-এর গণ অভ্যুত্থান দেখিনি কিংবা 52-এর ভাষা আন্দোলন দেখিনি, যতটুকু বই পড়ে আমরা জেনেছি, এখানে যে বিষয়টি হচ্ছে অভিভাবক তাদের সন্তানকে নিয়ে আন্দোলনে নেমেছেন। এটি আমার কাছে একটি অন্যরকম দৃশ্য মনে হয়েছে যে এবং গতকালকেও যখন যাত্রাবাড়িতে আমি দেখছিলাম যে আন্দোলনকারীরা যখন আস্তে আস্তে করে যাত্রাবাড়ি মোড়ের দিকে এগিয়ে আসছিলেন, পাশে থেকে মানুষ বের হয়ে তাদেরকে পানি দিচ্ছেন, খাবার দিচ্ছেন। অর্থাৎ যারা সরাসরি রাজপথে নামতে পারেননি তারাও কিন্তু সহযোগিতা করার চেষ্টা করেছেন, নানাভাবে সহযোগিতা করেছেন, মন সমর্থন দিয়েছেন, তাদের জন্য কেউ কেউ দোয়া করেছেন নামাজের বিছানায়, নানাভাবেই তাদের জন্য নানাভাবেই তাদেরকে সহযোগিতা করেছেন। কেউ কেউ আমি ফেসবুকে অনেক পোস্ট দেখেছি, কেউ কেউ তাদের বাসায় আন্দোলনকারীদের থাকার জায়গা দিয়েছেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ। নানাভাবেই কিন্তু মানুষের সম্পৃক্ততা, হয়তো ইতিহাসে আমরা 52-এর ভাষা আন্দোলনের কথা বলি কিংবা 71-এর মুক্তিযুদ্ধের কথা বলি, ইতিহাস আসলে সেই জায়গাগুলো তো কেমন ছিল আমরা হয়তো দেখিনি, কিন্তু বই যতটা পড়ে আমরা জানতে পেরেছি বা ইতিহাস পড়ে যতটা জানতে পেরেছি, এই জায়গাগুলো তো আমরা সচক্ষে দেখলাম যে আসলে মানুষ কীভাবে যেভাবে যার জায়গা থেকে আন্দোলনে সম্পৃক্ততা প্রকাশ করেছেন। আমরা দেখেছি প্রবাসীরা তারা এই আন্দোলনে রেমিটেন্স বন্ধ করে দিয়েছে, এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করে তারা এই ছাত্রদের প্রতি সংহতি জানিয়ে তারা কিন্তু এই কাজটি করেছে। সব মিলিয়ে নানা শ্রেণীর মানুষ কিন্তু নানাভাবেই কিন্তু আন্দোলনে যুক্ত হয়েছে এবং যে মানুষটা ঘরবন্দি ছিল, যে বের হতে পারেনি, সেও কিন্তু একেবারে যে কথাও বলতে পারেনি, সে কিন্তু মনে মনে মানে তাদের জন্য এক ধরনের প্রার্থনা, তাদের জন্য শুভকামনা জানানো, এই বিষয়গুলো তো ছিলই। আমরা বিভিন্ন চিত্রেও দেখেছি, ছবিতে দেখতে পেয়েছি যে পা নেই, হাত নেই, হুইল চেয়ারে করেও আন্দোলনে অনেকে আমি সেটা দেখেছি যেদিন জাতীয় প্রেস ক্লাব থেকে গণমিছিল নিয়ে শাহবাগে জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনারের দিকে যখন যাচ্ছিল, যেটি ছাত্র জনতার দ্রোহযাত্রা বলা হয়েছিল যেটিকে, সেই দ্রোহযাত্রায় আমি একজন ব্যক্তিকে দেখেছিলাম, তিনি হুইল চেয়ারে যেতে যেতে স্লোগান দিচ্ছেন। আমি তার সামনে মাইক্রোফোনটা ধরেছিলাম যে আপনি কিছু বলুন এই আন্দোলন এবং আপনার অনুভূতির কথা বা আপনার দাবির কথা বলুন। তিনি বলছেন আমি স্লোগান দেবো, আমি কোনো কথা বলবো না। তো আমিও মাইক্রোফোনটা সরিয়ে নিয়েছিলাম। তো এভাবে অনেককেই দেখেছি এক পা নিয়ে স্ট্রেচার নিয়ে তারা কিন্তু আন্দোলনে অংশ নিয়েছেন।